ভারত বিএনপির মধ্যে বিকল্প খুঁজছে যে আওয়ামী লীগকে দিয়ে তার যে পারপাস, আওয়ামী লীগের উপর তার যে নির্ভরশীলতা, তার যে পলিসিগুলো আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করতো, সেগুলো যদি বিএনপির দিয়ে সম্ভব হয় তাহলে আর দরকার কি? ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসছে এবং অনেকে অবাক হচ্ছেন কি ঘটতে যাচ্ছে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের কিছু করার থাকছে না, বাস্তব পরিণতি মেনে নিতে হবে। সমন্বয়কদের এমন বেহাল দশা আর সমন্বয়কদের নিয়ে সরকার বিপক্ষে পড়ার পিছনে 5টি কারণ আছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নাহিদ আমার প্রাউড, নাহিদ আমাদের সম্পদ, নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায় তারপরেও তাকে স্মরণ করতে হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে, এই ছাত্র জনতার দাবি দাওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে। সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অনেকেই সরব হচ্ছেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার করছেন, যেটার জবাব নাহিদ ইসলাম এবার নিজে দিলেন এবং সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ শুরু হয়েছে নাহিদ ইসলামকে নিয়ে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবকে নিয়ে সমালোচনা কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না। এমন পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার? কি বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন? বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তিকে অসম ও দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনীতি আগামী কিভাবে চলবে, ভারতের অবস্থানটা কি, ভারতকে উপেক্ষা করে কি বাংলাদেশ চলতে পারবে? অনেকে মনে করেন না, পারবে না। তাহলে উপায়টা কি? ভারত কি চুপচাপ বসে থাকবে শেখ হাসিনার জন্য? শেখ হাসিনার কি কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে? অনেকে মনে করেন যে না, শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত নেই, আওয়ামী লীগের নেই, কেননা জনগণের মধ্যে প্রবল হাসিনা বিরোধী একটি মনোভাব আছে। সেটি কবে শেষ হবে, মানে কবে আবার ইতিবাচক ধারায় আসবে, তার জন্য ভারত বসে থাকবে না। সেই কারণে ভারত বিএনপির মধ্যে বিকল্প খুঁজছে যে আওয়ামী লীগকে দিয়ে তার যে পারপাস, আওয়ামী লীগের উপর তার যে নির্ভরশীলতা, তার যে পলিসিগুলো আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করতো, সেগুলো যদি বিএনপির দিয়ে সম্ভব হয় তাহলে আর দরকার কি? যেহেতু জনগণের মধ্যে একেবারেই কোনো গ্রহণযোগ্যতা নেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আর শেখ হাসিনা এখন যে অবস্থায় পড়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তাকে পুনর্বাসিত করা ভারতের জন্য খুবই কঠিন। তার চেয়ে এক্সিস্টিং যে ক্ষমতায় যারা আসবে সামনে, তাদের মধ্য থেকে যদি তাদের মিত্র বের করা যায়, অথবা বিএনপিকে যদি সেই মেসেজ দেওয়া যায় যে তোমরা আমাদের কথার বাইরে যেও না, আর বিএনপিও যদি মনে করে যে ভারত যেহেতু একটা বড় শক্তি, তাকে খেপানো ঠিক হবে না, তাকে খেপিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না, এই মনোভাবটা থাকতে পারে, তাহলে একটা মিত্রতা আসতে পারে। এবং এখন বলা হচ্ছে যে অমিত শাহর সঙ্গে নাকি আমি খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির একটি দল কথা বলেছে, ফিজিক্যালি অথবা ফোনে, যেভাবেই হোক না কেন একটা তাদের মধ্যে সংযোগ হচ্ছে। এবং এই সংযোগের কারণেই ভারত মনে করে যে ইউনূস সরকার যতদিন থাকবে সেটা ভারতের বিপক্ষে চলে যাবে এবং তার আওতায় তার সমর্থিত যারা আছে তারা কট্টর ভারত বিরোধী। সুতরাং যত দ্রুত নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, সেটা তাদের জন্য ইতিবাচক হবে এবং সেই ইতিবাচক ধারায় ফেরার জন্য ভারত চেষ্টা চালাচ্ছে। বিএনপিরও একটা অংশ আস্তে আস্তে সংযোগ স্থাপন করছে এবং অনেকে বলছেন যে বিএনপি সংস্কার বাদ দিয়ে কেন দ্রুত নির্বাচন চাচ্ছে। তারা বলছে, বিএনপি বলছে যে সংস্কার রাজনৈতিক দল বাস্তবায়ন করবে, নির্বাচিত সংসদ করবে, কিন্তু অতীতের অভিজ্ঞতা হলো যে কখনোই কোনো সংস্কার রাজনৈতিক দল করতে পারে নাই, বাংলাদেশের ইতিহাসে নেই। বরং অনির্বাচিত সরকাররা এসে কিছু কাজ করে যায়, যেমন আওয়ামী লীগের সময় হয়েছে, তার আগেও হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিছু কাজ করেছে। এছাড়া বাকি মৌলিক কোনো সংস্কারের কাজ রাজনৈতিক দল করতে পারেনি। বিএনপি যদিও বলছে তারা 31 দফা দিয়েছে এবং তাদের এই সংস্কারটা যথেষ্ট পরিমাণ গ্রহণযোগ্যতা পাবে, যেখানে প্রধানমন্ত্রীর পদে একবারের বেশি দুবার আসতে পারবে না, এরকম কথা বলা আছে। তো সেই কারণেই একটা আলোচনা আছে যে যত দ্রুত বিএনপি ক্ষমতায় আসবে এটা ভারতের জন্য লাভজনক হবে। এই বিবেচনায়ও কিন্তু একটা গুঞ্জন আছে যে ভারত হয়তো বিকল্প দেখছে, যেহেতু আপাতত মানে লম্বা সময়ের জন্য অন্তত 5-10 বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নেই, আর শেখ হাসিনারও বয়স বিবেচনা করছে তারা। সেই বিবেচনায় আগামী 5 বছর 10 বছর শেখ হাসিনা সেই সক্ষমতা থাকবে কিনা সেটা তারা চিন্তা করছে। এবং শেখ হাসিনার বিকল্প যে কোনো নেতৃত্ব নেই আওয়ামী লীগ, এটাও তারা বুঝতে পেরেছে। ফলে আওয়ামী লীগের আশা ছেড়ে দিয়ে আপাতত তারা বিএনপিকে, যেহেতু বিএনপির একটা মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা আছে,
এবং বিএনপি শুধু নেতা নির্ভর না, একটা প্রতিষ্ঠান হিসেবে সামনে চলে এসছে। সুতরাং বিএনপির উপরে ভর করা যায়, এই বিবেচনায় ভারত সম্প্রতি খুবই তাদের সাথে সম্পর্কটা এগোচ্ছে এবং সম্পর্কটা জোরদার করছে, এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। মহিউদ্দিন আহমেদও মোটামুটি তার একটি লেখায় এরকম ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে একদিকে আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের আস্ফালন, অন্যদিকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা আমরা দেখছি। পাশাপাশি সরকারের উপদেষ্টাদের অনেকের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। সব মিলিয়ে জনমনে হতাশা বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে। যেমন রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বিএনপি কিন্তু অনিশ্চুপ আছে। তারা আর বড় কোনো মৌলিক কোনো কিছুতে মানে কোনো কাটাছাড়া করতে চায় না বা পরিবর্তন চায় না। তাদের এখন চাওয়া হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা সম্ভবত ভারতও চায় যে দ্রুত বাংলাদেশ একটি নির্বাচন। ইউনূস সরকারকে ঘিরে যে এক ধরনের উগ্রবাদী চিন্তা চেতনা অনেকের মধ্যে ডেভেলপ করছে, সেটা অবসান করার জন্য তারা চায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, যে বিএনপি আওয়ামী লীগের পরিপূরক হিসেবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। সেই বিবেচনায় নিয়ে এখন ভারতও চায় যে দ্রুত নির্বাচন হোক, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে যাক এবং তাদের যে স্বার্থগুলো, যেই চুক্তিগুলো যেগুলো বাস্তবায়িত হচ্ছিল বা বহাল ছিল, সেগুলো যাতে কোন রকম হেরফের না হয়, এমন একটি আশ্বাস বিএনপির ভেতর থেকে তারা পাচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসছে, অধ্যাদেশ আসছে এবং অনেকে অবাক হচ্ছেন কি ঘটতে যাচ্ছে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের কিছু করার থাকছে না, বাস্তব পরিণতি মেনে নিতে হবে। দর্শক, বিএনপি নেতারা তো অলরেডি বলা শুরু করেছে যে সরকার 20 বছর ক্ষমতায় থাকতে চায়, এই জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন তারা করছে, অধ্যাদেশ জারি করছে অনির্দিষ্টকালের মেয়াদ দিয়ে। কি ঘটছে, কি প্রজ্ঞাপন আসছে, বিবিসি বাংলা এটা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে এবং জনগণও অনেকে এই সম্ভাব্য অধ্যাদেশ, যেটা আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি কিন্তু আসবে, ইটস ট্রু, অথেন্টিক সোর্স থেকে আমরা পেয়েছি, এটাকে সন্দেহ করছে যেটা ইনডেমনিটি অধ্যাদেশ, এটা অসৎ উদ্দেশ্যে এভাবে কেউ বলার চেষ্টা করছে না। এটা আমরা নির্মোহভাবে পর্যালোচনা করার চেষ্টা করবো। দর্শক, কোনো কোনো গণমাধ্যম এভাবে শিরোনাম করছে অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ, মেয়াদ অনির্দিষ্ট অধ্যাদেশ হচ্ছে এবং মেয়াদ নিয়ে কথা আছে। এই সরকারের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সব কাজ বৈধ, এটাই তো ইনডেমনিটি অধ্যাদেশের মতো কেউ বলছেন। ইনডেমনিটি হয়ে থাকলে সেটা কাজে আসবে কিনা, কারণ অতীতের ইনডেমনিটি তো কাজ হয়নি, বিচার হয়েছে। এরপরে জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া জারি করা যাবে না, প্রধান উপদেষ্টা স্বাক্ষর থাকতে হবে। এতে অনেকে ভয় পাচ্ছেন, বিএনপির লোকজন বেশি ভয় পাচ্ছেন, আওয়ামী লীগ তো ভয় অলরেডি অলওয়েজ থাকবে। এই সরকার মনে হয় জরুরি অবস্থা জারি করতে পারে বিএনপি নির্বাচনে বেশি চিল্লাচিল্লি করলে, আর জরুরি অবস্থা জারি করলে তার বিএনপি কিছু করা থাকবে না, বিএনপি ধীরে ধীরে ধ্বংসের দিকেও যেতে পারে। জরুরি অবস্থার মধ্যে দিয়ে মাইনাস বিএনপি এই ফর্মুলাও আসতে পারে, এই ভয় করছে বিএনপি। আমি বলবো যে না, ভয় করেন না, পজিটিভ পলিটিক্স করেন, আপনারা টিকে যাবেন, কিন্তু অপরাজনীতি করবেন, সন্ত্রাসী চাঁদাবাজি করবেন, সন্ত্রাস চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না। বিএনপির অপকর্মের জন্য এই জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে যদি হয়, উই নেভার ওয়ান্ট জরুরি অবস্থা, বাট যদি প্রয়োজন হয় সেজন্য বিএনপি দায়ী থাকবে। কারণ বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটাচ্ছে, তারা চাঁদাবাজি লুটপাট করছে, এটা চোখের সামনে সবাই দেখছে, সিন্ডিকেট করছে। দর্শক, এটা একটু আমরা বিশ্লেষণ করে আসেন। অন্তর্বর্তী সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি। খসড়ায় বলা হয়েছে ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া পর্যন্ত এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত তারা ক্ষমতায় বহাল থাকবে। দেখেন, এই মেয়াদ নির্দিষ্ট না করা নিয়ে বিএনপির লোকজন প্রচন্ড আপত্তি। কেউ বলছেন যে ভাই দেরি করেন না, বিএনপি আওয়ামী লীগ একসাথে মাঠে নামেন, আপনাদেরকে সবাইকে নাই করে দেবে, -2 20 বছর ক্ষমতায়, না, উদ্ভট চিন্তা করবেন না। দেখেন, এই সরকার গঠিত হয়েছে একটা বিপ্লবের মধ্য দিয়ে, এই সরকার গঠিত হয়েছে স্রেফ একটা অসাংবিধানিক পদ্ধতিতে। এই সরকারের কোনো সাংবিধানিক লেজিটিমেসি নেই। হ্যাঁ, রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়েছে, ঠিক আছে, রেফারেন্স চেয়েছে, কিন্তু সেটা এক প্রকার আপনি বৈধতা দিতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো প্রমাণ আপনারা দেখাতে পারছেন না। এরপরে নানান বিষয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংবিধান, যেমন সংবিধানে তো যেভাবেই সরকার গঠিত হোক, মেনে নিলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলেও পালিয়ে গিয়েছেন, কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার তো একটা বাধ্যবাধকতা আছে, কই তা তো হয়নি, এর মানে সংবিধান লঙ্ঘিত হয়েছে। এর মানে এই সরকার যেভাবে চলছে, গণঅভ্যুত্থান পরবর্তী একটা সময়ে তাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, অতএব তাদের একটা ভিত্তি তৈরি করা দরকার, এই জন্য একটা প্রজ্ঞাপন দরকার। অতএব এই প্রজ্ঞাপন ইনডেমনিটি বা অসৎ উদ্দেশ্যে বিষয়টা মোটেও এরকম নয়। আপনি দেশ চালাবেন, একটা ভিত্তি তৈরি করতে হবে, অ্যাটলিস্ট একটা প্রজ্ঞাপন দরকার, একটা অধ্যাদেশ দরকার, সেটা আসছে। এই এরপর দেখেন, মেয়াদ নিয়ে বিএনপির লোকজন আর যে আপত্তি, আওয়ামী লীগের লোকজন তো সবকিছুতে আপত্তি, সরকারকে অবৈধ মনে করে, কিন্তু বিএনপি অ্যাটলিস্ট অবৈধ মনে করে না। দেখেন, মেয়াদ নিয়ে কেন আপত্তি হবে? মেয়াদ বিষয়ে কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছে সরকার? পারেনি, তাহলে মেয়াদ নির্দিষ্ট করবে কিভাবে? আর মেয়াদ ডিপেন্ডস অন পলিটিক্যাল কনসেনসাস। অতএব মেয়াদটাকে তো এভাবেই রাখতে হবে যে পরবর্তী নির্বাচন বা পরবর্তী প্রধানমন্ত্রী, সেটা হতে পারে 3 মাস, হতে পারে 3 বছর। এটা নিয়ে আপনারা অযথা ভয় পাচ্ছেন কেন? চোরের মনে পুলিশ পুলিশ, বিষয়টা অনেকটা এরকম না, এরকমই, অতএব ভয়ের কিছু নেই। এরপরে দেখেন, এই সরকার যেহেতু পদে পদে সংবিধান লঙ্ঘন করছে, সাংবিধানিক ভিত্তি নেই, যে কেউ চাইলে কোর্টে চ্যালেঞ্জ করতে পারে, যেতে পারে,
তো সেক্ষেত্রে এই সরকারকে তো একটা সেফ জোনে থাকতে হবে, এই জন্য একটা অধ্যাদেশ জারি করতে হবে। এটাকে আপনি সন্দেহের চোখে ইন্ডেমনিটি ষড়যন্ত্র এভাবে বলতে পারেন না। 20 বছর ক্ষমতায় থাকার লাইসেন্স এভাবে বলতে পারেন না। একটা দেশ চালানো তো সহজ না, একটা ভিত্তি তৈরি করতে হবে। আপনি হাওয়ার উপর ভেসে দেশ চালাতে পারবে না। অতএব এটাকে দুর্বিসন্ধি ষড়যন্ত্র, 20 বছর ক্ষমতায় থাকার লাইসেন্স মোটেই নয়। নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম, বাংলাদেশের একটি ইতিহাস। নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই 2024 সালে আমরা না পেতাম, তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্নসাদ থেকেই যেত। স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না। বাংলাদেশে গত 16টি বছর আমরা যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিলাম, বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার স্বাদ এদেশের কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না, এদেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফ্যাসিস্টের হাতে চলে গিয়েছে, সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে তার মধ্যে নাম্বার 1 সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম। নাহিদ ইসলামরা যে জুলুম, অত্যাচার সহ্য করেছে, যেই সময় আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন, যেই সময় পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন, সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর 2024-এর জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে। আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিত এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম, এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি। আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সবসময়, এই ষড়যন্ত্রবাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে। বন্ধুরা আমার, আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কি কষ্ট নেই করেছেন। যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে, যখন কারো কথা কেউ শুনছে না, এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণ মুখে আনতে পারছে না, তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা দাবি মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন। নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানুষিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন। তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, তারপরে তাদেরকে যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আমরণ অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে। এই নাহিদদেরকে গুম করা হয়েছে। বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন, সমগ্র বাংলাদেশের যে ছবিটি ভাইরাল হয়েছে, তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি, সেটা কোনো মানুষের ছবির মতো নয়। মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে। এই হচ্ছে সেই নাহিদ, এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর, যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম। এই নাহিদরা যদি 24-এ আবির্ভূত না হতেন, তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন, আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন, আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন, আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন, তার কিছুই থাকতো না। উই আর নাহিদ। আমরা নাহিদের পক্ষের, আমরা নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা। তারা আমাদের ছোট ভাই, তারা আমাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের জন্য লড়াই করেছেন। এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা। যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না, নাহিদরা তখন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যে এই সংবিধান হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার সংবিধান, এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার, তারা নাহিদরাই করতে পেরেছে। এই নাহিদই করতে পেরেছে। এই নাহিদই আজকে বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি 8টা দিবস বন্ধ করেছে, তার মধ্যে 5টি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি। শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এইভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদ। এই নাহিদই প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি, অর্থাৎ বাংলাদেশে কোনো জাতির পিতা নেই। এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি। শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা, আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা, সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি। কারা করেছে? নাহিদ করেছে। নাহিদ আমার প্রাউড, নাহিদ আমাদের সম্পদ, নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায়, তারপরেও তাকে স্মরণ করতে হবে। কারণ 71-এর স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে, নাহিদরা 24-এর স্বাধীনতা এনে দিয়েছে, এবং 24-এ তাদের 2000 বন্ধু শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ হাত নেই, পা নেই, চক্ষু নেই। আমি এই নাহিদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনাদেরকে নাহিদদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাহিদদের ব্যাপারে একটি কুচক্রী মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে, বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে। কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না, কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইনপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে, এই ছাত্র জনতার দাবি দেওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল
এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে, যেটা আমরা বাংলাদেশে কোনোদিন হতে দিব না। নাহিদ কোনোদিন আমার দলের না হোক, নাহিদ কোনোদিন আমার মতের না হোক, নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক, আমরা নাহিদদের পক্ষেই থাকবো, আমরা নাহিদদের সাথেই ছিলাম, আমরা নাহিদদের সাথেই থাকবো। কি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জুলাই মাস জুড়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে তারা এগিয়ে গিয়েছেন, সেটাই নাহিদদের কারণেই সম্ভব হয়েছে। নাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, তার বন্ধুরা বুক পেতে দিয়ে হাত উঁচু করে, তারপরে তারা যখন রক্ত ঝরিয়েছে, দেশটা তখন স্বাধীন হয়েছে। আজ স্বাধীন বাংলাদেশে আপনি আমি আমরা চলতে পারছি, কথা বলতে পারছি, আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সকলের কাছে অনুরোধ থাকবে, নাহিদের এই রক্ত বৃথা যেতে দেব না, নাহিদদের এই সংগ্রামকে বৃথা যেতে দেব না, নাহিদদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিব না। নাহিদরা এই বাংলাদেশের যে কোনো সময়ের যে কোনো ইতিহাসের চাইতে বাংলাদেশের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টিকারী, অতএব তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে বুনতে দেওয়া হবে না। এখনো একটা টি শার্ট পরে অফিস করে, একটা স্যান্ডেল, একটা প্যান্ট, কি সিম্পল জীবন যাপন করছে, যারা কোটি কোটি টাকা চাইলেই মারতে পারে, যেই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে, লোপাট করে দিয়েছে, সেইখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জীবন যাপন করে রাষ্ট্র সংস্কারে নেমেছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আসুন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই নাহিদদের দুর্দিন কিংবা সুদিন সবসময় পাশে দাঁড়াই, তাদের হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ গঠন করি। মনে রাখবেন, যেই দেশে কোনো নেতার কদর হয় না, কিংবা যারা জাতিকে শ্রেষ্ঠতম দিন উপহার দেয় তাদেরকে কদর করা হয় না, সেই দেশে কিন্তু বারবার এরকম জাতীয় নেতা তৈরি হবে না, এরকম জাতীয় বীরেরা তৈরি হবে না। হতে পারে আপনার ছোট, কিন্তু তার অবদান অনেক বড়, হতে পারে আপনার বড়, কিন্তু তার অবদান অনেক ছোট। এভাবেই মানুষের জীবন। অতএব আমাদের কারো উপরে কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।